মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজিএমসির। দাবি লাভবান হবেন চাষিরা। সুষ্ঠুভাবে পরিচালনা না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরেও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড। সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে কক্সবাজারে হাজার হাজার পর্যটকদের ভিড়। নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। এবং শুভ বড়দিন আজ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রিহাব ফেয়ার নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রিহাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল। জনাব শাকিল কামাল, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা রিহাব ফেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে সংশ্লিষ্ট এবং অন্যান্য কিছু বাণিজ্য খবর জেনে আসবো। 5 দিন ব্যাপী এবার রিহাব ফেয়ারে 2016 শেষ হচ্ছে আজ। গেল কয়েকদিনের সরকারি ছুটিতে ব্যাপক ক্রেতা দর্শনার্থী সমাগম হয়েছে বলে জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারীরা। রিয়েল এস্টেট অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের আয়োজিত এ মেলায় আবাসন নির্মাণ খাতের প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিয়েছে বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, গৃহসজ্জার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়াও গৃহ নির্মাণের আনুষঙ্গিক বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। 175টি স্টলের এবারে মেলাতে ক্রেতা দর্শনার্থীরা একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্ল্যাট কিংবা প্লট সম্পর্কে সব ধরনের তথ্য পাচ্ছেন। আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে আশুলিয়া জিরাবুতে এবং সমস্ত ম্যাটেরিয়ালস এখান থেকে আমরা এখানে বানাচ্ছি, নিজেরা বানাচ্ছি। এটা বাংলাদেশি প্রোডাক্ট। এটা জাস্ট পরিচিত করার জন্য মেলায় আসছি আমরা। সবার মধ্যে একটা ভালো সাড়া পাচ্ছি যে সবাই বুঝতে পারতেছে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুর প্রতি তাদের একটা আলাদা পজিটিভ একটা রেসপন্স পাচ্ছি আর কি। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব রিহাব ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য চলে যাচ্ছি রিহাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামালের কাছে। জনাব শাকিল কামাল, আমরা জানি যে 5 দিন ব্যাপী যে রিহাব ফেয়ার তার আজকে শেষ হতে যাচ্ছে। তো এবারে মেলাতে আপনাদের যে আয়োজন ছিল সেই তুলনায় প্রাপ্তিটা আসলে কতটুকু? আমরা 2016 যে রিহাব ফেয়ারটা আমরা এবার করলাম, আমরা বড় বড়ই করে থাকি, বাট এবার অনেক বড় পরিসরে আমরা করেছি। এবং এই 5 দিনে আমরা বেশ, আজকে শেষ দিন, 4 দিন পর্যন্ত আমরা খুব ভালো সাড়া পেয়েছি। এবং আজকেও 25শে ডিসেম্বর যেহেতু বন্ধ, আজকেও আমরা আশা করছি বেশ ভালো সাড়া পাবো। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একই ছাদের নিচে আমাদের অ্যাসোসিয়েশনের যেসব সদস্যরা এসে এখানে ফেয়ার করছেন, আমি দর্শকদের উদ্দেশ্য বলবো, এখানে এসে হয়তো আপনারা ফ্ল্যাট ক্রয় করলে, প্লট ক্রয় করলে সেটা অথেন্টিকেশন রিহাব অন্তত যেহেতু আছে অ্যাসোসিয়েশন, আমরা সেটা অবশ্যই দেখব। আর এটা ছাড়া ধরেন গত 3-4 বছর ধরে যে স্থবিরতাটা ছিল, সেটা আমরা হয়তো দেখছি যে এবার আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো আপনারা যেহেতু পরপর 3 দিন ছুটি পেয়েছেন, সরকারি ছুটির মধ্যে কিন্তু দর্শনার্থী অনেক বেশি এসেছে। অন্যান্য বছরের তুলনায় আপনি যেমনটা বলছিলেন যে দর্শনার্থী অনেক বেশি এসেছে। সবাইকে আসলে শুধুমাত্র ঘুরে দেখছে নাকি আসলে প্লট ক্রয় করছে কিংবা তাদের মধ্যে সেই আগ্রহটাও রয়েছে? না, এখানে আমরা দুটা তিনটা শ্রেণী আমরা দেখি। হয়তো আমরা যেরকম এবার এখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছি, আমাদের রেডি ফ্ল্যাট নিয়ে এসেছি, আমাদের সেমি রেডি ফ্ল্যাট নিয়ে এসেছি, যেগুলো আমাদের কাজ শুরু হতে যাবে সেগুলোও নিয়ে এসেছি। এবং বিভিন্ন সাইজের আমরা প্রকল্পর ফ্ল্যাটের সাইজ নিয়ে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে যারা ফ্যামিলি নিয়ে এসছে, এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দর্শক কিন্তু পটেনশিয়াল দর্শক। কারণ যারা ফ্ল্যাট কিনতে এখানে এসছে, যখন ফ্যামিলি নিয়ে একটা পরিবার যেখানে এখানে আসে, এখানে ফ্ল্যাট হয়তো উনি যদি মনে করে যে 6 মাস পরও কিনবে, তাহলে এখানে এসে যাচাই বাছাই করে দেখে হয়তো একটা পরিকল্পনা করে। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা রেডি ফ্ল্যাট কিনতে আগ্রহী, এবং আমাদের গত পরশু প্রচুর রেডি ফ্ল্যাট আমরা সেল করেছি।
এবং আমরা আশ্বাসও পেয়েছি, প্রচুর আশ্বাস পেয়েছি। অনেকে আমাদের বিভিন্ন প্রজেক্টে যাচ্ছে, ভিজিট করছে, আবার মেলায় এসে আমাদেরকে হয়তো বুকিং দিচ্ছে। এটা খুব ভালো একটা পজিটিভ সাইন। আর এটার সাথে আমরা বিল্ডিং মেটেরিয়াল যেগুলো রেখেছি, মানুষ ফ্ল্যাট কেনার পর যে মেটেরিয়ালসগুলো আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে ইউজ করি, আমরা তো আমাদের একটা চয়েসের দিই। এটা ছাড়াও যদি এক্সট্রা কিছু উনি চান, তাহলে সেখান থেকে উনি পছন্দ করে নিচ্ছেন। এবং ওটার সাথে দেখবেন আমরা যেসব ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান এখানে রেখেছি, অনেকেই তো লোন নিতে চাচ্ছেন। সবাই লোনের ব্যাপারেও এখন বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফার দিচ্ছেন, কেউ 8.75, কেউ 8.5, কেউ 8.2। এটাও একটা ভালো পজিটিভ সাইড যে ব্যাংকরাও এখন উৎসাহিত হচ্ছেন রিয়েল এস্টেট সেক্টরের প্রতি আপনার ইনভেস্ট করতে। তো আমি বলবো এটা আরো বড় পরিসরে যেন ইনভেস্টটা হয় এবং দীর্ঘমেয়াদী ইনভেস্ট আমরা চাচ্ছি। কারণ একটা লোক যদি ধরেন, আমাদের ফ্ল্যাটের মূল্য হয়তো শুরু হচ্ছে 40 লক্ষ টাকা থেকে 2 কোটি 2.5 কোটি টাকা পর্যন্ত আছে ক্ষেত্র বিশেষে। যেহেতু ঢাকা সিটিতে আপনার ল্যান্ড স্ক্যারসিটি অনেক বেশি, জমির মূল্য অনেক বেশি, যার জন্য হয়তো গুলশান, বাড়িধারা, ধানমন্ডি এসব জায়গায় জমির ভ্যালু বেশি বলে হয়তো ফ্ল্যাটের দামটা একটু বেশি পড়ে। বাট আপনি মিরপুরে যান, ওখানে কিন্তু আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল এবং কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু সেম রাখছি, বাট ওখানে জমির দাম কম হওয়াতে ওখানে আমরা ফ্ল্যাটের মূল্যটা কম রাখতে পারছি। আর আমি সরকারের কাছেও রিহাবের পক্ষ হতে আমি বলবো, আমাদেরকে যদি সরকার, আমরা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী বিভিন্ন জায়গায় আমরা প্রকল্প করছি। যদি আমাদেরকে নগরায়নের সুবিধার ব্যাপারে, যেরকম আমরা এবার আমাদের যে স্লোগানটা দিয়েছি, স্বপ্নের আবাসন, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ, এটা আমরা কিন্তু এখন নতুন যে প্রজেক্টগুলো আমাদের হচ্ছে, এগুলো কিন্তু আমরা গ্রিনিশ করছি। যেহেতু পাহাড়ের মধ্যে আমরা 50% ছেড়ে, আমরা একটা 20 কাঠার প্লট 50% ছেড়ে করছি, সেখানে গ্রিনিজেরও ব্যবস্থা করছি। আমরা কিন্তু পরিবেশ বান্ধব অ্যাপার্টমেন্ট এখন তৈরি করছি। সেটা কি আসলে রিহাবের সবগুলো সদস্য অর্থাৎ সবগুলো যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এই বিষয়ে আপনারা কি উৎসাহিত করছেন কিনা? না, এটা আমাদের ম্যান্ডেটরি। আমরা এখন এইভাবে নতুন যে বিধিটা এসেছে, ফ্লোর এরিয়া রেশিও, এটাতে কিন্তু এইভাবে আমরা জিনিসগুলো ফলো করে করছি। হয়তো আপনারা দেখবেন রিহাবের বাইরে অনেক প্রতিষ্ঠান আছে যারা রিহাবের মেম্বার না, তারা হয়তো অনেক সময় নিয়ম কানুন না মেনে হয়তো কাজ করছেন। তখন হয়তো সেটা মানুষ মনে করে যে এটা রিহাবের সদস্য, হয়তো আমাদের কাছে কমপ্লেইন নিয়ে আসে। কিন্তু আমরা যখন দেখি ওনারা আমাদের সদস্য না, আমরা তো তখন কিছু করার থাকে না। তবে আমরা সরকারের সাথে এবার আমরা বসছি, একটা প্রস্তাব দিচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়তে, এই ব্যবসা করতে হলে অবশ্যই রিহাবের নিবন্ধন নিতে হবে। তখন রিহাব কিন্তু এটা রেগুলেটিং বডি হিসেবে কাজ করতে পারবে। কারণ হলো আসলে রিহাব বাংলাদেশের যে আবাসন নির্মাণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আসলে পোর্টে নেতৃত্ব দিচ্ছে। সেক্ষেত্রে সবাইকে নিয়ে আসার যে কর্মপরিকল্পনা আপনি নিয়েছেন, সেটা আপনি বললেন, সেটা কি আসলে সবার গুণগত মান ঠিক রেখে তাদেরকে নিয়ে আসা? অবশ্যই আমরা তো এটা স্ক্রুটিনিং করেই, যখন আমরা সরকারকে বলেছি এই ব্যবসা করতে হলে রিহাবের নিবন্ধন নিতে হবে, যখন নিবন্ধন নিতে আসবে আমরা তাদের প্রজেক্টগুলো, এখনো যাদেরকে নিবন্ধন দিচ্ছি, আমরা প্রতিটা প্রজেক্ট আমরা যাচাই বাছাই করে কোয়ালিটি এনশিওর করে তারপর আমরা কিন্তু সদস্য করছি। এবং ওনারাও যদি ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই তখন একই বিধির মধ্যে চলে আসবে, মান ওইভাবে করে মেনটেন করেই কিন্তু কাজ করতে হবে। তাইলে আমরা হয়তো আমাদের মেম্বারশিপ দিব, আর যখন সে মেম্বারশিপটা পাবে না তখন সে এই ব্যবসাটা করতে পারবে না, তখন সে বাধ্য হয়ে করতে হবে তাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের কিছু গ্যাস কিংবা বিদ্যুতের কিছু সমস্যা ছিল, সেগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসবো, তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম রিহাব ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন রিহাব পরিচালক শাকিল কামাল। চলে যাচ্ছি পরের খবরে। পবিত্র বড়দিন আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন। এদিনে যিশু ভক্তদের প্রত্যাশা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে তার আদর্শ। দিনটিকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 2000 বছরেরও আগে এই দিনে বেথেলহেমে পবিত্র আত্মার প্রভাবে মা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট, যিনি গরিব, দুঃখী ও নির্যাতিত মানুষের জীবনে শান্তি স্থাপন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করেছেন। আর তাই এই দিনটি ইতিহাসে স্থান পেয়েছে বড়দিন কিংবা ক্রিসমাস হিসেবে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিভিন্ন রীতি মেনে ধর্মযাজকের কাছে নিজেদের পাপ স্বীকার করেন। ছোট ছেলে মেয়েরা এক কন্যার আশীর্বাদ নেবে,
বিভিন্ন রীতি অনুসারে এক এক অঞ্চলে কেউ পায়ের ধুলো নেবেন, কেউ কপাল চুম্বন করবেন। আমরা 9 দিন বিশেষ প্রার্থনা করেছি আধ্যাত্মিকভাবে, এবং আমরা বলি যে আমরা পাপ স্বীকার করি, আমাদের যে অপরাধ তা আমাদের ধর্মীয় যাজকের কাছে গিয়ে আমরা বলি, এবং এটা একটা ক্ষমা অনুষ্ঠান, যেন আমরা ক্ষমা পাই। খ্রিস্ট ধর্মমতে শীতের রাতে গোয়াল ঘরে জন্ম নিয়েছেন যিশু। এজন্য প্রতীকী গোশালা নির্মাণ এদিনের বিশেষ আয়োজনের অন্যতম। যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠায়, তাই ভক্তদের প্রত্যাশা শান্তির বার্তা নিয়ে এই দিনটি যেন মানব জীবনে ফিরে আসে বারবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বড়দিন উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জ নাগরি ধর্মপল্লীর সাধু নিকোলাস গির্জায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। ইমতিয়াজ, গাজীপুরের এখন যে বড়দিনের আয়োজন, সেই বড়দিনের আয়োজনের কথাটি যদি আপনাকে জানাই, তাহলে আমি সকাল থেকেই দেখতে পেয়েছি প্রচন্ড উৎসবমুখর পরিবেশে এখানে আয়োজন শুরু হয়েছে। আর সেই আয়োজনে সর্বস্তরের সব ধর্মের মানুষ আসলে যোগ দিয়েছেন। নানা রং, নানা আয়োজন, বর্ণিল এই যে আয়োজন গাজীপুরের, সেই গাজীপুরের যে আমরা যে সার্বজনীন উৎসবের কথা যখন শুনি, সেই উৎসবটি কিন্তু আমি এখানে এসে দেখতে পেয়েছি। এবং সবার মুখে একটি কথাই বারবার শুনেছি, সেটা হচ্ছে যে এই যীশু খ্রিস্টের জন্মদিনে যীশু খ্রিস্ট যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যে শান্তির বাণী প্রচার করে গেছেন, সেই বাণী কিন্তু শুধু একটি ধর্মের না, সব দেশের সব মানুষের সার্বজনীন সেই শান্তির কথা কিন্তু আমরা জানতে পেরেছি। উপাসনালয়ের উপাসনা শেষে এখন কিন্তু এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছে এই উপাসনা স্থলটি। এই উপাসনার যে গির্জাটি রয়েছে, নিকোলাস গির্জা, সেই গির্জার যে প্রাঙ্গণ এখন কিন্তু পুরো পরিপূর্ণ মানুষে, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে যে শুভেচ্ছা বিনিময় সেটি করছেন। এবং শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের কথাটি যদি বলি, তাহলে সেই শুভেচ্ছা বিনিময়ের কিন্তু নানা রীতি রয়েছে খ্রিস্টান ধর্মে, এবং সেই রীতিটি এখন বাণিজ্যিকভাবে নানা আকারে প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পবিত্র দিনে আসলে অনেক ছোট বাচ্চাদের নিয়ে বাবা মারা এসেছেন তাদের আশীর্বাদ নিতে যীশু খ্রিস্টের। এবং যীশু খ্রিস্টের যে মহান বাণী, তারা বিশ্বাস করেন যে সেই বাণীর কারণে শান্তি ফিরে আসতে পারে এই বিশ্বে। আপনারা দেখতে পাচ্ছেন যে গির্জার ফাদাররাও কিন্তু আসলে মত বিনিময় করছেন স্থানীয় লোকজনের সাথে, এবং শুভেচ্ছা, কুশল এবং সর্বোপরি সবার মধ্যে শান্তির একটি বাণী ছড়িয়ে দেওয়ার যে আবেদন আজকে প্রার্থনার মধ্য দিয়ে হয়েছে, তারই কিন্তু আমি একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা কথা যদি বলি, তাহলে সেই আইন শৃঙ্খলা সন্তুষ্টি জানিয়েছেন এই স্থানীয় খ্রিস্টানরা, এবং তারা বলেছেন যে তারা নির্বিঘ্নে সমস্ত যে সাম্প্রতিক যে সহিংসতা ছিল বিভিন্ন ধর্মাবলম্বীদের উপরে, সেই সহিংসতা বা এইটা আসলে কোনোভাবেই বাংলাদেশের সার্বজনীন যে উৎসব, সেই উৎসবকে রিপ্রেজেন্ট করে না। এটা আসলে সার্বজনীন যে বাঙালির যে সংস্কৃতি, সেটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে, যেটি আসলে এখানে দেখা যাচ্ছে। গাজীপুরের এই গির্জাতে আমি এসে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে শান্ত একটি পরিবেশ, এবং পরবর্তীতে যখন সূর্য উঠতে শুরু করেছে, তখন কিন্তু উৎসবটা রঙিন হতে শুরু করেছে। রঙিন কাপড়, রঙিন মানুষ, নানা সাজে আসলে কিন্তু এখানে এসে তাদের আনন্দের যে আয়োজনটি, সেই আয়োজনে সামিল হয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ ইমতিয়াজ। পরবর্তীতে হয়তো আরো জানিয়ে দিতে পারবো। শাতিলা, আপনাকে ধন্যবাদ। বড়দিন উদযাপনের খবর জানাতে গাজীপুরের কালীগঞ্জ নাগরি ধর্মপল্লী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনের রিহাব ফেয়ার। আজকের মেলা শেষ দিন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তানিন মেহেদি। মেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। ইমতিয়াজ, 5 দিন ব্যাপী চলা রিহাব মেলার আজকে শেষ দিন, এবং আপনি জানেন যে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনের বাইরেও একটি হলিডে চলছে, এবং সেই কারণে সকাল 10টা থেকেই মেলা প্রাঙ্গণ খুলে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্রেতা এবং দর্শনার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু মেলায় তারা আসছেন, এবং তারা তাদের যে পছন্দের যে প্লট কিংবা ফ্ল্যাটের জন্য এখানে যে স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলো ঘুরে দেখছেন। আমরা অন্যান্য দিনে আমরা যেমনটি দেখেছিলাম যে সাপ্তাহিক ছুটির দিনের
বাইরে যে সাপ্তাহিক যে কর্মদিবসগুলো থাকে সেই কর্মদিবসের সময়ে তুলনায় কিন্তু আজকে শেষ দিনে কিন্তু তুলনামূলকভাবে এই মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের সংখ্যা বেশি। আমরা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন, আয়োজক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং বিশেষ করে এখানে যেসব রিয়েল এস্টেট কোম্পানির যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে এই ধরনের মেলায় ক্রেতাদেরকে বিশেষ ছাড় দেয়া কিংবা তাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা তার উত্তর দেওয়ার জন্য এই ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে এবং যে উদ্দেশ্যে আসলে এই ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে তারা বলছেন যে এই ধরনের উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। তবে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি দেখেছি যে তাদের অনেকেরই বেশ কিছু অভিযোগ ছিল যে সম্প্রতি যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন আবাসিক বা ভবনে যে গ্যাস সংযোগ আবাসিক যে পাইপলাইনে যে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, সে কারণে হয়তোবা তাদের নতুন আবাসন প্রকল্পকে ক্রয় করার পরে তাদের যে সমস্যাটি হতে পারে গ্যাস সংযোগের দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। পাশাপাশি যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তর করার যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কিছু গরিমাসী পরিবারের অভিযোগ করেছেন যে সেই বিষয়টি যদি সমস্যা সমাধান করা হলে পরে এই আবাসন খাতের আরো গতিশীলতা আসবে এমনটি মনে করছেন যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তারা উভয়। তো আসলে ইমতিয়াজ, আমার কাছে ছিল এই এখনকার মতো সব শেষ খবর রিহাব ফেয়ারের। ইমতিয়াজ। দর্শক, রিহাব ফেয়ারের পঞ্চম এবং শেষ দিন আজ, আর সে খবর জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদি। দর্শক, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি রিহাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামালের কাছে। কথা বলছিলাম শেষ হতে যাওয়া রিহাব ফেয়ারের বিষয় নিয়ে। আমরা এর আগে যেমনটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা নিজস্ব একটি ফান্ড গঠনের কথা বলেছেন, নিজস্ব যে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে, সেই অবস্থানটা আসলে এখন অ্যাকচুয়ালি আমাদের এই সেক্টরটা তো অনেক বড় একটা সেক্টর। বাংলাদেশ ব্যাংক আমাদের এখানে একটা থোক বরাদ্দ দিয়েছিল 2008-09 সালে, ওটা আমরা এখন পাচ্ছি না। আমরা যার জন্য সরকারের কাছে বলেছি, ধরেন আমাদের সেক্টর তো অনেক বড়, 20,000 কোটি টাকা বলেছি, বাট স্টার্টিং যেন 5,000 কোটি টাকা দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে রিফাইন্যান্সিং। এটা আমরা কিন্তু চাচ্ছি আমাদের ক্রেতাদের জন্য। ক্রেতারা যারা ফ্ল্যাট পারচেস করবেন ওনাদের জন্য এটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোন, আমরা সেটা চাচ্ছি বাংলাদেশ ব্যাংকের থেকে। এই সাপোর্টটা আমরা চাচ্ছি। হয়তো এই সাপোর্টটা পেলে আমাদের ক্রেতারা ফ্ল্যাটও কিনতে পারবেন এবং এই অর্থটা ঘুরে ফিরে আমাদের কাছে আসবেন এবং এটাতে মানি সার্কুলেশনও বাড়বেন এবং সরকারের সেখান থেকে ধরেন আপনার একটা রেমিটেন্সও পাবে, যারা আমাদের যেসব ক্রেতা সাধারণ দেশের বাইরে আসে, প্রবাসে আসে। আমাদের প্রচুর ক্লায়েন্ট কিন্তু প্রবাসে আছে, যেখান থেকে আমরা কিন্তু রেমিটেন্স প্রচুর পাঠাচ্ছে, যেটা আমাদের জিডিপিতে একটা অবদান আমরা রাখছি। আর এই সেক্টরটা ধরেন যেটা গ্যাসের যে জিনিসটা বলছেন, গ্যাসের সমস্যা, আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসেছিলেন আমাদের ওপেনিংয়ে, আমরা ওনাকে বলেছি যে আমাদের যেসব প্রিভিয়াস যেসব বাসাগুলো ছিল ওগুলোতে যে গ্যাসের লাইনগুলো ছিল ওটা শুধু এক্সটেনশন করে আমাদেরকে দিয়ে দিতে, এরপরে নতুন প্রকল্প যেগুলো আসবে সেগুলো এলপিজি যে নতুন সিস্টেমে আনছে সেটা সবার জন্য একই নিয়মই থাকবে, সেটা ওইভাবে করে আমরা ইউজ করতে পারবো। হয়তো এখন যেটা 1,000 টাকা করতে যাচ্ছে ধরেন গ্যাসের বিল, হয়তো সে জায়গায় 3,000 টাকা হতে পারে, 2,500 টাকা হতে পারে, বাট এটা চলমান প্রক্রিয়া, এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। এটার জন্য একটা মানুষ বিল্ডিংয়ে বসবাস করবে না তা তো হয় না। আমরা যেরকম একটা সার্ভিস চার্জ দিচ্ছি প্রতিটা অ্যাপার্টমেন্টের, যে 5,000-6,000 টাকা, ওটার সাথে হয়তো আর 2,000 টাকা অ্যাড হবে। তো আসলে পৃথিবীর অন্যান্য দেশে তো আসলে এলপিজি মাধ্যমে ব্যবহার হচ্ছে, শুধুমাত্র অভ্যস্ততার বিষয়টা আসলে আমরা এখন অভ্যস্ত হতে পারিনি, সেটা হয়তো চলে আসবে। আপনি প্রবাসী যে ক্রেতাদের কথা বলছিলেন, আমরা জানি যে রিহাব দেশের বাইরেও মেলা করে থাকে, নিউ ইয়র্ক থেকে শুরু করে আপনার দুবাইতেও মেলা করে থাকে, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, বেশ কয়েকটি দেশে মেলা করে থাকে। আসলে সেখানে কেমন সাড়া পান আপনারা, কিংবা সেখান থেকে আসলে প্রবাসী যারা ক্রেতা রয়েছেন তারা আসলে কতটুকু আগ্রহ দেখান? আমাদের যারা প্রবাসী ক্রেতা আছেন, আমাদের প্রচুর প্রবাসী ক্রেতা আছেন, যার জন্য আমরা গত বছরও কাতার ফেয়ার করেছি, আমেরিকা ফেয়ার করেছি। আমেরিকা ফেয়ারটা আমরা বড়ই করে আসি। এই বছর আমরা এই ঢাকা ফেয়ারের পর আমাদের চিটংয়ে একটা ফেয়ার হবে, চিটং ফেয়ারের পর আমরা একটা অস্ট্রেলিয়াতে ফেয়ার করব, সিডনিতে, এরপর নিউ ইয়র্কে একটা ফেয়ার করব। এবং ওখানে আমরা ফেয়ার করে দেখেছি ওখানে প্রচুর আমাদের ক্রেতা আছেন, কারণ এটা একটা সেতুবন্ধন দেশের সাথে। কারণ যারা বিদেশে থাকেন তারাও নারীর টানে একটা ফ্ল্যাট কিংবা একটা প্লট দেশে রাখতে চান। তো সেই কারণে আমরা যখনই ওখানে যাই ওনারা বেশ আমাদেরকে সাড়া দেন এবং দেখা যাচ্ছে ওনারা ওখানে আমাদের একই ছাদের নিচে প্রতিটা কোম্পানিকে পেয়ে, এবং সেখানে আমরা কোম্পানির মালিকরা স্বয়ং উপস্থিত থাকি।
অতটুক ওনারা আস্থা পান এবং ওখান থেকে হয়তো বুকিং দেওয়ার আগে আমরা ওখানে বলি আপনি একটু দেশে ফোন করে জেনে নেন, সবকিছু জেনে তারপরেই আমরা বুকিংটা পাই। এবং এটা আমাদের বরাবরই হয়ে আসতেছে আজকে অনেক বছর ধরে। আচ্ছা, ঢাকার মধ্যে আপনাদের যে আসলে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আসলে অনেক বেশি জনপ্রিয় কিংবা সেগুলো বিক্রি হচ্ছে। ঢাকার বাইরে চিটাগাং আপনারা করছেন কিংবা আমরা চিটাগাং, অন্যান্য জেলা শহরগুলোতে সব জায়গায় প্রকল্প আমরা করছি। ছড়ানোর বিষয়ে আসলে আপনারা কতটুকু আসলে ভাবছেন? এটা তো ডিসেন্ট্রালাইজ করতে হবে যে কোনো কিছু, যেরকম আমরা ঢাকা করছি, চট্টগ্রাম করছি, কক্সবাজার করছি, খুলনা করছি, তারপর আপনার সিলেট করছি, কুমিল্লা, ফেনী, সব জায়গায় কিন্তু আমাদের প্রকল্প আছে। এখন একটা জিনিস ভাবতে হবে, ঢাকার উপর এত লোড কেন? এখন আমরা যদি ঢাকার বাইরে আরো বাইরে কিছু জায়গা গিয়ে আমি যদি শুধু একটা প্রকল্প করি তাহলে কিন্তু সেটাতে মানুষ বসবাস করবে না। বসবাস করার জন্য নগরায়ণ ব্যবস্থা করে দিতে হবে। যোগাযোগ ব্যবস্থাটা এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সাথে ওখানে স্কুল, কলেজ, হসপিটাল এগুলো যদি সরকার নিজের উদ্যোগে করে দেয়, আমরা ওখানে খুব স্বল্প মূল্যে ফ্ল্যাট মানুষকে বুঝিয়ে দিতে পারবো। তখন দেখবেন যে লোকটা হয়তো রংপুরে থাকে, ওনার হয়তো ছেলে কিংবা মেয়ে একটা ইংলিশ মিডিয়াম নর্থ সাউথে পড়ে ঢাকায়, তখন পড়ার জন্য কিন্তু চলে আসছে। এর জন্য আমরা বলছি যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওনাদেরকেও যদি সরকার নিয়ম করে দেয় তুমি ঢাকায় একটা করতে হলে বিভিন্ন জেলায়ও করতে হবে, যখন ওনারা ওখানে করবেন ওই চাপটা ঢাকার ভিতর আর আসবে না, ওটা ওখানেই থেকে যাবে। এই সিস্টেমের মধ্যে যদি আমরা পলিসিটা ব্রেক করে আমরা যদি চলতে পারি, আগাতে পারি, আমাদের দেখবেন দেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা মধ্যমায়ের দেশের দিকে চলে যাচ্ছি, আসলেই আমরা চলে যাচ্ছি। এখন বাকিটা আমাদের ইমপ্লিমেন্টেশন এবং আমরা সরকারের সহায়ক হিসেবে আমরা সবসময় কাজ করে আসতেছি এবং কাজ করে যাব। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। সরকারের সহায়ক হিসেবে আপনি বলছেন, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন সবার বাসস্থান ব্যবস্থা করার একটি বিষয় তিনি বলেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী কিন্তু বিষয়টা উল্লেখ করেছেন যে সরকারের যে বিভিন্ন আবাসন প্রকল্প রয়েছে কিংবা সরকার সবার বাসস্থানের যে বিষয়টা নিয়ে কথা বলছে সেখানে রিহ্যাব কিংবা রিহ্যাবের প্রতিষ্ঠানগুলো সংযুক্ত হতে পারে কিনা। আমরা এরকম জনহিতকর কাজ অনেক করে আসি রিহাব থেকে, যেরকম আমরা সাইক্লোন সেন্টার করি, আমরা কব্বল দিই, সবকিছু। এবার রিসেন্টলি আমরা রংপুর এবং ভোলায় আমরা 100টি ঘর মঙ্গাপীড়িত লোকজনকে আমরা রিহাব থেকে আমরা বানিয়ে দিয়েছি, যেটা আমাদের অনুষ্ঠানে ওপেনিং অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী এসছেন, ওনার মাধ্যমে আমরা ওই লোকগুলাকে এনে চাবি এবং ঘরের চাবি আমরা হ্যান্ড ওভার করেছি। এটা কিন্তু পুরোটাই রিহাবের অর্থায়নে। এছাড়া আরো কিছু আমরা এখন বের করছি, আরো বাংলাদেশের কোন কোন এলাকায় ধরেন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ যারা আছে, যাদের হয়তো একটা জমি আছে তার ঘর করার সামর্থ্য নেই, সেখানে আমরা ঘর বিনামূল্যে করে দিচ্ছি। কারণ মাথা গোঁজার ঠাঁই সকলের লাগবে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্কিম এবং এই স্কিম আমরা করে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে এই ধরনের আরো কিছু জায়গা যদি আমাদেরকে স্বল্প মূল্যে উনি আমাদেরকে দেন, আমরা সেখানে খুব কম মূল্যে আমরা এই ঘরগুলো বানিয়ে দিতে পারবো এবং যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলেরই মাথা গোঁজার একটা ঠাঁই আমরা করে দিতে পারবো। আমরা করে আসছি এবং আমরা করে দিব। আচ্ছা, আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনাদের সিএসআর এর কথা বলছিলেন যে সরকারের সঙ্গে পিপিপির আওতায় আসলে এই ধরনের কোনো প্রকল্প আপনারা যাচ্ছেন কিংবা? পিপিপির আওতায় আমরা একটা প্রকল্প যাচ্ছি এখানে মিরপুরের ওখানে প্রায় 450 বিঘার উপরে, এখন ট্রায়াল বেসিসে, আগে 15 বিঘার উপরে আমরা যাব সরকারের সাথে গিয়ে, ওটা যদি আমরা সাকসেসফুলি ডান করতে পারি সকলের সহযোগিতায়, তাহলে আমরা বাকিগুলো আমরা করব। এটা হলো একটা স্যাটেলাইট টাউন, আমরা ওখানে মিনি স্যাটেলাইট একটা আমরা তৈরি করব এবং এইভাবে করে কিন্তু আমরা আবাসনের। সবশেষ একটি বিষয় জানতে চাই, একটি অভিযোগ প্রায় শোনা যায়, সেটা হলো যে ঠিক সময়ে প্রকল্পগুলো আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে ফ্ল্যাট কিংবা প্লট হস্তান্তর করা হচ্ছে না, এই অভিযোগটা প্রায় শোনা যায়। সেই বিষয় সম্পর্কে আপনি একটা জিনিস দেখবেন, আমরা রিহাবে যারা আছি, আমরা ধরেন বছরে যদি আমরা ফ্ল্যাট হ্যান্ড ওভার করে থাকি 30,000, তাহলে এই অভিযোগ যেগুলো আপনারা শুনেন, আমাদের একটা রিহাবে আমাদের একটা অভিযোগের একটা সেল আছে, আরবিট্রেশন সেল। এই সেলে এ পর্যন্ত 4-5 বছরের মধ্যে আমাদের এখানে কমপ্লেইন এসেছে প্রায় 1800টি। আমরা এর মধ্যে 1300টি আমরা কিন্তু মীমাংসা করে দিয়েছি। তো 5 বছরে যদি 1800টি হয়, আমি 5 বছরে ফ্ল্যাট হ্যান্ড ওভার করেছি সে 2 লক্ষ কিংবা 1.5 লক্ষ, তাহলে এটা পার্সেন্টেজে আপনি ফেলেন কত মিনিমাম পার্সেন্ট। আর তাছাড়াও এটা আমি ক্রেতা সাধারণ উদ্দেশ্য বলবো এবং যারা ফ্ল্যাট কিনবেন কিংবা কিনেছেন ওনাদেরকেও বলবো, এখানে কিন্তু আপনারা উভয় পক্ষের কথা দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ক্রেতা সাধারণ বলছে বিলম্ব হচ্ছে, আমাকে দিচ্ছে না। এখন আমরা যখন একটা প্রকল্প আমরা তৈরি করতে যাই, দেখা যায় আমাদের নিজের পুঁজি দিয়ে আমরা জমিটা নিই, তারপর ওটার উপরে স্ট্রাকচার করি, এরপর আমরা বুকিং মানি নিয়ে আমরা কাজ শুরু করি। যখন একটা বিল্ডিংয়ে যদি 20টা ফ্ল্যাট থাকে, 10টা ফ্ল্যাট যদি আমার ডেভেলপারের থেকে 10টা ফ্ল্যাট যদি
ল্যান্ড ওনারের থাকে, এই 10টার মধ্যে যদি 5 জন আমার ক্লায়েন্ট যদি দেখা গেল অর্ধেক আমাকে বুকিং মানি দেওয়ার পর ইনস্টলমেন্ট চালালো, এরপরে দিতে পারছে না, তখন কিন্তু ওনাদের ওই টাকার জন্য বাকি জনও কিন্তু সাফার করছে। শুধু টাকা না, দেখা যাচ্ছে আমাদের যখন আমরা ফিনিশিং এর দিকে যাই, টাইলসের ব্যাপার আসেন, আমরা যে টাইলসটা হয়তো চয়েস করে দিচ্ছি, হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন ক্রেতা, কারণ ফ্ল্যাটটা তো একবারই কিনে, উনি ওনার টাইলসটা এমন একটা টাইলস আইটেম চয়েস করলো যেটা হয়তো চায়না থেকে আসবে, এটা আরো 3 মাস পর পাওয়া যাবে, কারণ কোনোটা 4 মাস উনি কিন্তু ওটার জন্য ওয়েট করছেন, ওটার জন্য প্রকল্পটা কিন্তু দেরি হচ্ছে। ওখানে কিন্তু আমার লস বেশি, ডেভেলপারের লস, কারণ আমার ওখানে সাইটে খরচ, সব খরচ কিন্তু বাড়তেই থাকছে। তো এই জিনিসটা বসে একটু চেক এন্ড ব্যালেন্স করে নেওয়া, অর্থাৎ দুপক্ষের মধ্যেই একটি সমন্বয়ের কথা আপনি এবং বলছেন। সমন্বয় এটা হয়ে যায়। আমরাও চাই আসলে সেই সমন্বয়ের মাধ্যমে দেশের যে আবাসন খাত রয়েছে সেটিও এগিয়ে যাবে এবং আবাসনের যে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটিও পূর্ণ হবে। সময় স্টুডিও দেশে আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, সময় টিভিকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের আবাসন খাতের বিভিন্ন বিষয় নিয়ে এবং আজকের শেষ হতে যাওয়া রিহাব ফেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক, রিহাব ফেয়ারের এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল। চলে যাচ্ছি পরের খবরে। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। নিজস্ব মাধ্যমে সারা দেশের 64টি পাট ক্রয় সেন্টারে পাট কিনবে প্রতিষ্ঠানটি। চলতি মাসে প্রাথমিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিজেএমসি বলছে এই কার্যক্রম পরিচালনায় লাভবান হবেন পাট চাষিরা। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি কমবে দুর্নীতি। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সুষ্ঠুভাবে পরিচালনা করা না গেলে ভেস্তে যাবে এই উদ্যোগটিও। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত পাটের প্রায় 60% কিনে থাকে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। উৎপাদিত এলাকায় 1.5 শতাধিক পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পাট কিনত প্রতিষ্ঠানটি। এতে কেন্দ্রগুলোর জন্যই প্রতি বছর ব্যয় হতো 40 কোটি টাকা। তবে এবার ব্যয় ও দুর্নীতি কমিয়ে আনতে পাট ক্রয় কেন্দ্রের সংখ্যা কমানোর পাশাপাশি নেওয়া হয়েছে SMS পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছ থেকে পাট কেনার উদ্যোগ। বিজেএমসি বলছে এতে লাভবান হবে কৃষক। মোবাইল ফোনের মাধ্যমে পাট সম্পর্কে তারা তথ্য জানতে পারবে, যেমন কৃষক সে তার পাট কিরকম পাট তার কাছে আছে, কি পরিমাণ পাট বিক্রি করতে চায়, আজকে পাটের মূল্য কত আছে, বিজেএমসি কত নির্ধারণ করছে, এই তথ্যগুলো সে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। এখানে মিডলম্যান যে লাভটা করে, আমরা অনেক সময় বলি যে মিডলম্যান এক্সপ্লয়েট করে, সেই এক্সপ্লয়টেশনের এটা কমে আসবে। একই সঙ্গে মিলগুলোতে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে পাট কেনা সহ বিভিন্ন কার্যক্রমের পর্যবেক্ষণ সহজ হবে বলে জানান এই কর্মকর্তা। সকল পার্চেস সেন্টারগুলোতে করে ট্যাব দিয়েছি, তারা ওই যে পরিমাণ পাট ডেইলি যে ক্রয়টা করবে সেটা ওখানে এন্ট্রি দিবে, আমরা এখান থেকে মনিটর করতে পারবো যে তারা কি পরিমাণ পাট কিনছে। স্থানীয় পর্যায় থেকে কৃষককে প্রথমে নিজ ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর SMS করবে বিজেএমসির 16345 নাম্বারে। যদি বিক্রি ও দাম জানতে চাই সেক্ষেত্রে সেল এবং দর জানতে রেট লিখে পাঠাতে হবে একই নাম্বারে। দর জানানোর পরের SMS এ নিকটস্থ এজেন্ট ইনচার্জের নাম এবং মোবাইল নাম্বার দেয়া হবে এবং চেক বা বিকাশের মাধ্যমে পাট বিক্রির টাকা পরিশোধ করা হবে বিক্রেতাকে। সরকারের পক্ষ থেকে কৃষকের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হলেও তা লুফে নেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকে একটি অসাধু চক্র। তাই সুষ্ঠুভাবে এসব কার্যক্রম পরিচালনার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাপোর্টটা সরকারের থেকে দেওয়ার চেষ্টা করে কৃষককে, একটা চক্র যোগ সাজস করে কিন্তু সেই সুবিধাটা নিয়ে নেয়। আপনি দেখবেন যে বিজিএমসির মধ্যেই কিন্তু আপনার এই চক্র যোগ সাজস আছে। এখন কতটা কার্যকর ভাবে এটা করতে পারবে তার উপর নির্ভর করবে এর আপনার বেনিফিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরেও সর্বাধিক জাহাজ আসার পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় প্রবৃদ্ধির হার ধরে রাখার জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ দিচ্ছেন বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। এমনকি জাতীয় রাজস্বের অন্যতম বড় খাত হল চট্টগ্রাম বন্দর। প্রতি বছর এই বন্দরের প্রবৃদ্ধির হার বাড়ছে। গত বছর এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 1193টি, তার আগের বছর জাহাজ এসেছিল 1047টি। কিন্তু চলতি বছর সরকারি বন্দর যেমন তুলনামূলক বেশি ছিল, তেমনি ছিল পরিবহন চালক মালিকদের অস্থিরতা, যে কারণে প্রবৃদ্ধির হার ধরে রাখা নিয়ে সংশয় দেখা দেয়। বলা হয়ে থাকে যে কোনো দেশের বন্দরের সাথে পাল্লা দিয়ে চলে সে দেশের অর্থনীতি। তার উৎকৃষ্ট উদাহরণ হলো দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর।
জাহাজ আসার পাশাপাশি কন্টেনার হ্যান্ডেলিং রেকর্ড করেছে এই বন্দর। সে সাথে বেড়েছে প্রবৃদ্ধির হারও। চট্টগ্রাম বন্দর তো 15 থেকে 17% কন্টেনার হ্যান্ডেলিং এ তার গ্রোথ রেট এবং কার্গোতে প্রায় 20% গ্রোথ রেট। এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে সামনের দিকে যাচ্ছে এটার একটি পরিমাপক। বন্দরের প্রবৃদ্ধির জন্যই কিন্তু কেসিটি আমরা জিসিবি কে দিয়ে এই যে $1 বিলিয়ন এডিবির যে প্রজেক্ট লোন আমরা অ্যাক্সেস করছি সেটি, আর হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আমরা বানানোর জন্য নিজস্ব অর্থায়নে করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। শিপিং এজেন্টরা বলছেন জেটির পরিমাণ বেশি হলে জাহাজের গড় অবস্থান সময় যেমন কমতো, জাহাজ আসার সংখ্যাও তেমন বাড়তো। বন্দরের এই সক্ষমতা ধরে রাখার জন্য দ্রুত গতিতে এনসিটিতে গ্যান্ট্রি বসালে জাহাজ দ্রুত গতিতে ঢুকবে এবং বেরোবে এবং জাহাজের সংখ্যাও বাড়বে। পাশাপাশি ব্রেক বাল্কের জন্য লালদিয়া টার্মিনালে যে বার্থ করার কথা সেটাও দ্রুত গতিতে শেষ করতে হবে। নভেম্বর মাসে জাহাজ আসার পরিমাণ বাড়ায় বেড়েছে কন্টেনার উঠানামার পরিমাণও। কিন্তু বন্দরে কন্টেনার রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীদের বেকায়দা পড়তে হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। 50 বিলিয়নের যে এক্সপোর্টের আশা করছি সেটা যদি করতে হয় বে টার্মিনাল কোনো বিকল্প নেই, কারণ বে টার্মিনাল করলে পরে ওখানে 50,000 টনের জাহাজ এট টাইম দাঁড়াতে পারবে। ওখান থেকে রেল লাইনের সুবিধা আছে, ওখান থেকে ট্রেন লাইনের সুবিধা আছে, ওখান থেকে রোডসের সুবিধা আছে, ওখান থেকে সি এবিলিটি আছে। যত দ্রুত সম্ভব 2021-এর আগেই এটা করতে হবে। চট্টগ্রামে প্রতিদিন পণ্যবাহী 108 থেকে 120টি জাহাজ বন্দরের 16টি জেটির পাশাপাশি বহির্নোঙরে অবস্থান করছে, আর গড়ে কন্টেনার থাকছে 33,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে কক্সবাজারে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণা এখন মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সাগর তীর। আর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করায় তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোথাও যেন পা ফেলার জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে টানা ছুটিতে এমন দৃশ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের সব পয়েন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকতে গোসল, প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হই হুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। এ যেন মিলন মেলায় পরিণত হয়েছে পুরো সাগর তীর। 2016 সালে যত রকমের গ্লানি আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এনজয় করতে পারি, সেই জন্য আমরা আজকে কক্সবাজারে ট্যুরে আসা। বাচ্চারা তো সবসময় স্কুল নিয়ে বিজি থাকে, ওদেরও খুব মজা করার খুব একটা সময় হয় না। ডিসেম্বরটাই সময়, পরীক্ষার পরে ওদেরকে মজা করার জন্য ওদেরকে নিয়ে আসছি। আমাদের বন্ধ চলতেছে, বাবা মার সাথে এনজয় করতেছি, ফ্যামিলি সহ সবাই এখানে আর কি ঘুরতে আসছি, ভালোভাবে মৌসুমটা ভালোভাবে উপভোগ করার জন্য। কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটায় সমুদ্র স্নানে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানালেন এই লাইফগার্ড কর্মী। 2টা বিচে আমরা কাজ করি লাইফগার্ড, যে জায়গায় লাল এবং হলুদ ফ্ল্যাগ থাকে, তো সবার প্রতি একটা অনুরোধই থাকবে এই জায়গায় এসে গোসল করে, যাতে আমরা যারা লাইফগার্ড আছে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি। আর টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে। ছুটিতে লক্ষাধিক টুরিস্ট কক্সবাজারে আছেন, কোনো হোটেল, মোটেল, কটেজ, গেস্ট হাউস কোথাও কিন্তু কোনো রুম ফাঁকা নেই। প্রচন্ড রকমের চাপ রয়েছে এবং চাপের মধ্যে আমরা কিন্তু নিরাপত্তাতে হিমশিম খাচ্ছি। তারপরেও আমরা আমাদের 120 জন ফোর্স কাজ করছে। পর্যটন কর্পোরেশনের দেওয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা আছে। সময় সংবাদ, কক্সবাজার। আসলে বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেরার প্রতিশ্রুতি দিলে গার্মেন্টস খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান। গতকাল বিজেএমইএ ভবনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে জেন্ডার বৈষম্য দূরীকরণ বিষয়ক একটি প্রকল্পের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি একথা বলেন। আমি সবাইকে বলবো কাজে যোগদান করুন। সবাই যদি বলে যে কাজ করবে ঠিক মতো, তাহলে আমরা ফ্যাক্টরি খুলে দেব। সরকারের তরফ থেকে, শ্রমিক পক্ষ থেকে যদি বলা হয়, তখন আমরা ফ্যাক্টরি খুলে দেব। কোনো অবস্থায় স্বার্থান্বেষী মহল দ্বারা বিভ্রাট নিতে আমাদের এই কোমলমতি শ্রমিক ভাই বোনেরা যাতে না পড়ে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির 30% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানী কি হোটেলে আইসিবির 40তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুজিবুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, 2015-16 অর্থ বছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারি সহ যথাক্রমে 313 কোটি 69 লাখ টাকা এবং 331 কোটি 64 লাখ টাকা নেট মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। এবছর কর্পোরেশনের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয় এবং লিজ অর্থায়ন সহ বিভিন্ন খাতে
638 কোটি 80 লাখ টাকার আর্থিক সহায়তা এবং পুঁজিবাজারে মোট 8,997 কোটি 19 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে বলে তথ্য তুলে ধরেন আইসিবির চেয়ারম্যান। বাংলাদেশের বাজারে মাঝারি থেকে ভারী যানবাহনের জন্য আন্তর্জাতিক টায়ার ব্র্যান্ড অ্যাপেলোর LLHD টায়ার উদ্বোধন হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টায়ারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপেলো টায়ার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা। স্বল্পোন্নত দেশগুলোর জন্য টেকনোলজি ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সাধারণ পরিষদের মূল অধিবেশনের সমাপ্তি পর্বে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চার্টার অনুমোদন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে এ বিষয়ে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এর মাধ্যমে টেকসই উন্নয়নে লক্ষ্যসমূহ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা প্রতিফলিত হয়েছে। টেকনোলজি ব্যাংক এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাংক হবে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি নতুন প্রতিষ্ঠান, যা 48টি স্বল্পোন্নত দেশের জন্য প্রযুক্তিগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তুরস্কের গেবজিতে এ টেকনোলজি ব্যাংক স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজিএমসির, দাবি লাভবান হবেন চাষিরা। সুষ্ঠুভাবে পরিচালনা না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরেও কন্টেইনার হ্যান্ডেলিং এ চট্টগ্রাম বন্দরের রেকর্ড। সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে কক্সবাজারে হাজার হাজার পর্যটকদের ভিড়। নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। এবং শুভ বড়দিন আজ। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।